বিধিমালা অনুযায়ী যোগ্যতা না থাকার পরও সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন জিয়াউল করিম। অথচ সেই সুযোগ নেই কমার্স ব্যাংকের এই কর্মকর্তার। আরও আশ্চর্যের তথ্য হলো, এই ঘটনা জানেই না নিয়োগের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মের বাইরে গিয়ে এমন সিদ্ধান্ত অনৈতিক। মেজবাহ হাসানের রিপোর্ট। নতুন গভর্নর আসার পর থেকে আলোচনায় একীভূত হওয়া 5 ব্যাংক, যা গঠিত হওয়ার 2 মাস না যেতেই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। এমনকি উপর মহলের চাপে দায়িত্ব পাওয়ার 2 দিনের মাথায় সরে যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানও। এরপর নিয়োগ দিয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় কয়েকজনকে। এর মধ্যে বিশেষ বিবেচনায় সুযোগ পান এস আলমের নিয়ন্ত্রণাধীন কমার্স ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী এই পদে সর্বনিম্ন 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর, কিন্তু সেই যোগ্যতা অর্জন না করেই মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন এই কর্মকর্তা। আমি কেমনে দেবো? ওখানে তো ওই যে আপনার একজন দেখি যে ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টকেও তো ওনারা ডেকেছে। এগুলো বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার এবং অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। ওনারা যে কোনো শর্ত শিথিল করার এখতিয়ার রাখে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এই নিয়োগের এখতিয়ার নেই কেন্দ্রীয় ব্যাংকের, কেননা সম্মিলিত ইসলামী ব্যাংকটি সরকারি হওয়ায় তার দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। অন্যদিকে কিভাবে এই অযোগ্য ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশ নিলেন এ বিষয়ে জানেন না আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সিলেকশনটা করেছিল অর্থ মন্ত্রণালয় থেকে। তারা বলেছে ওই গোয়েন্দা সংস্থার রিপোর্ট আসার আগেই আমরা এগুলো প্রার্থীদেরকে ভাইবা দেওয়ার ডেকে ফেলেছিলাম। এই কারণে ওইটা তখন আমলে নিতে পারি নাই। আইন কি বলে, ওগুলো আইনের সাথে কোনো সাংঘর্ষিক হয় কিনা সেগুলো দেখে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবে। শর্ট লিস্টিং কে বাদ করার দরকার ছিল, তাইলে আমি এটা যদি বাদ না করে থাকে শর্ট লিস্টিং এ তো বাদ করার কথা। তার যদি 2 বছর না হয়ে থাকে তাতে কোনো সমস্যা হবে না। আমরা ভাইভাতে যদি শর্ট লিস্টিং এ ওরা ভুল করে থাকে তো কোনো অসুবিধা হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এ ধরনের কার্যক্রম দীর্ঘমেয়াদে ভোগাবে আর্থিক খাতকে। ঘোড়া ডিঙ্গে ঘাস খেতে যাবেন না, এটার পরিণতি বিশ্ব ইতিহাস বলে ভালো হয় না। সো প্রচলিত নীতিমালা পরিবর্তন না করে প্রচলিত নীতিমালার আশ্রয় নেওয়া ভালো। যে আর্থিক খাতের সাথে ডিসিপ্লিনের সাথে তারা কিন্তু কন্ডিশনাল করে দিচ্ছে, এমনকি বাজেটারি অ্যালোকেশনকেও বিদেশের পক্ষ থেকে, মাল্টিল্যাটারাল এজেন্সির পক্ষ থেকে। সুতরাং আমাদের উচিত এটাকে ছেলে খেলা হিসেবে না নিয়ে অত্যন্ত চিন্তা ভাবনা করে রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করা। আওয়ামী আমলে লুটপাট হওয়া ব্যাংকগুলোর মধ্যে অন্যতম 5 ব্যাংকে গত বছরের নভেম্বরে একীভূত করেন তৎকালীন গভর্নর আহসানেইস মনসুর। মেজবাহ হাসান, 71, ঢাকা। চড়া মূল্যস্ফীতি আর অর্থ সংকটে হুমকির মুখে উৎসবের অর্থনীতি। ঈদের 2 দিন বাকি থাকলেও জমে ওঠেনি পশু থেকে শুরু করে অন্যান্য পণ্যের বাজার। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাই দিন শেষে ঈদ কেন্দ্রিক লাখ টাকার অর্থনীতির মাইলফলক অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল করিম। উৎসবমুখর বাঙালির অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঘিরে বিশাল আয়োজন পশুর হাটগুলোতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে প্রতি বছর কোরবানি হয় অন্তত 1 কোটি পশু, যা ঘিরে চাঙা থাকে উৎসবের অর্থনীতি। তবে ঈদ ঘনিয়ে এলেও খুব একটা জমে ওঠেনি বেচা বিক্রি। অতিরিক্ত দামের কারণে খানিকটা সময় নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তবু আত্মত্যাগের এই উৎসবে সামর্থ্য অনুযায়ী খরচ করতে চান সবাই। কেবল হালকা পাতলা আসতেছে, কিন্তু এখনো এরা আসে ঘোরাফেরা করতেছে, দেখতেছে কিনার, এখনো তাদের সেই চাহিদাটা রাখার জায়গা নাই। সোমবার দিনে আসছে বেচা কিনা কম, মানুষের গরু রাখার জায়গা নাই নিয়ে এর জন্য গরু খুব কম কিনা বেচা হয়েছে। অনেক বেশি বলে মনে হচ্ছে আর কি, কারণ অন্য সময় যে গরু কিনেছে 1,20,000, 1,30,000, সে গরু এখন চাচ্ছে 2 লাখ, 2.5 লাখ। এই ঈদে কয়েক গুণ ব্যস্ততা বাড়ে কামারপাড়ায়। দীর্ঘ 7 দশক ধরে রাজধানীর মান্ডায় এই কাজে জড়িত শ্রীধাম কর্মকারের পরিবার। প্রতি বছর কোরবানিতে ব্যস্ততা ও বিক্রি ভালো থাকলেও এবারের চিত্র আলাদা, যদিও সামনে ভালো বিক্রির প্রত্যাশা রয়েছে তাদের। এই কয়লা খরচ, কারিগর খরচে আমাদের মেয়েরা ফেলাইছে, যার কারণে আমরা মাল প্রোডাকশন দিয়ে কুলাইতে পারি। মাল প্রোডাকশন হয়েছে কিন্তু বেচা কিনা এখন নাই।
বাড়তি প্রস্তুতি থাকলেও ক্রেতা সংকটে পাইকারি থেকে শুরু করে রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলো, ফলে বিক্রিও কমেছে আশঙ্কাজনকভাবে। ছোট ছোট যে মার্কেটগুলো, এইসব জায়গায় কোনো কাস্টমার নাই। এবার প্রথম থেকে আপনি দেখেন যে বিদ্যুতের সংকটের কারণে, জ্বালানি সংকটের কারণে আমাদের প্রথম সন্ধ্যা 6টা বন্ধ করতে হয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা 7টা দোকানপাট বন্ধ করেছি। পয়লা বৈশাখের বাজারও এর চেয়ে অনেক বড় ছিল আর কি, এরকম একটা অবস্থা। মানে একজন ব্যবসায়ীকে যখন জিজ্ঞেস করবেন, সে বলবে যে গত 20-25 বছরে আমরা এত খারাপ বাজার আমরা দেখি না। তথ্য বলছে মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর বাজার বাংলাদেশে। 2025 সালে যেখানে বিক্রি হয় 91 লাখের মতো, এবারও চাহিদা রয়েছে 1 কোটির ওপরে, যার অর্থমূল্য ছাড়াতে পারে 80,000 কোটি। যদিও চলমান বাস্তবতায় এত পশু বিক্রি নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। কেমন যেন একটা অচল অবস্থা তৈরি হয়েছে, তো এটা তো আসলে ভালো লক্ষণ নয়। এবং আমার ধারণা, যেহেতু মানুষের হাতে ওইরকম টাকা নেই, মানে মানুষ তো প্রত্যাশা করছিল যে নতুন সরকার, এই সরকারের সময় আসলে বিনিয়োগ হবে, বিনিয়োগের কর্মসংস্থান এবং একই সঙ্গে যে মানুষের হাতে কিছু অর্থ আসবে। কিন্তু এখন আনফর্চুনেটলি দেখা যাচ্ছে সেই অর্থটা কিন্তু সেভাবে আসেনি। হ্যাঁ, যতটুকু কোরবানি হচ্ছে তাদের একটা বড় অংশ আসছে কিন্তু রেমিটেন্সের অর্থ থেকে। চলতি বছর ঈদুল আজহায় 1 লাখ কোটি টাকা লেনদেনের কথা বলা হলেও তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। কোরবানির পশু চামড়া কিনতে এবার উদ্যোক্তাদের 200 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো, যা এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে। শুধু তাই নয়, চামড়ার পচন রোধে সারা দেশে বিতরণ হচ্ছে প্রায় 18 কোটি টাকার লবণ। কিন্তু মোটা এই বিনিয়োগের পরও পাচারের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, ঋণ ও লবণ কুক্ষিগত হলে মিলবে না কাঙ্ক্ষিত সুফল। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশে চাহিদার অর্ধেকের বেশি পশুর চামড়া সংগ্রহ হয় কোরবানির ঈদ মৌসুমে। এবার যার পরিমাণ কোটি পিস ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে এসব চামড়া কেনার জন্য কতটা প্রস্তুত ব্যবসায়ীরা? কাঁচা চামড়ার প্রকৃত ক্রেতা ট্যানারি মালিকরা, অর্থাৎ ঈদের 2-3 দিন মৌসুমি ব্যবসায়ীরা সংরক্ষণ করলেও মাস 2-এর মধ্যে তা পৌঁছাতে হয় ট্যানারিতে। কিন্তু সিইটিপি জটিলতায় রপ্তানি হারিয়ে ভুগছে পুরো খাত। তার উপর চলতি বছর এই খাতের ঋণের বরাদ্দ কমানো হয়েছে 64%। উদ্যোক্তারা বলছেন, অর্থের যোগান না পেলে কঠিন হবে পরিস্থিতি সামাল দেয়া। কেমিক্যালের কস্ট এবং চামড়ার কস্ট সব মিলিয়ে আমার যে এক্সপোর্ট প্রাইস আছে সেটার সাথে সামঞ্জস্য হবে কিনা, সেই জায়গাটা কিন্তু আমি অতিমাত্রায় শঙ্কিত যে আমরা আসলে এই বছর চামড়াটা যে পারচেস করব সেই জায়গাটা কতটুকু স্বাচ্ছন্দ্যে করতে পারবো, বিগত বছরের মতো পারবো কিনা, এই জায়গাটা কিন্তু আমার একটু আশঙ্কা থেকেই যাচ্ছে। তো লবণযুক্ত চামড়াই 85% আমরা কিনি। দীর্ঘ 1 বছর যাবৎ কিন্তু ট্যানারি মালিকরা কোনো প্রণোদনা আপনার পাচ্ছে না। প্রায় এটা 150 কোটি টাকার মতো হবে। সেই প্রণোদনাটা যাতে ছাড় দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা ট্যানারি মালিক এটার সুবিধাভোগী হবে এবং চামড়াগুলো আপনার সহজে আপনার ক্রয় করতে পারবে। দীর্ঘদিন ধরেই ব্যাংক থেকে ঋণ নিয়ে চামড়ার ব্যবসায় বিনিয়োগ করে আসছেন বহু উদ্যোক্তা। কিন্তু বছর 10 ধরেই ব্যবসা মন্দা থাকায় কমেছে ঋণের চাহিদা। ফলে লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে থাকছে ব্যাংকগুলো। অন্যদিকে বিতরণ করা অর্থ ফেরত পাওয়া যায় না সময় মতো, যে কারণে এই খাতের খেলাপিও এখন নতুন উচ্চতায়। বিশ্লেষকরা মনে করছেন, সার্বিক ব্যবস্থাপনায় উন্নতি না হলে মুখ থুবড়ে পড়বে গুরুত্বপূর্ণ এই শিল্প। শিল্প দাঁড়াচ্ছে না বিদায় কোনো জায়গাতে আসলে বিষয়গুলোকে কেউ খুব যথাযথভাবে কেউ ম্যানেজ করতে পারছে না। LWG সার্টিফিকেট নিয়ে এই চামড়া বিদেশে রপ্তানি করা বা এই চামড়ার যেসব পণ্য আছে সেগুলোকে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে না পারলে এই শিল্প দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে এবং এটা সামগ্রিকভাবে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। একদিকে কম দাম, অন্যদিকে মৌসুমি ব্যবসায়ীদের কাছে ট্যানারি মালিকদের দেনার পাল্লা ভারী হওয়ায় এবারও কাঁচা চামড়া পাচারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাকিব হোসেন, 71, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে আবারও জমে উঠেছে নতুন টাকার রমরমা বাণিজ্য। রাজধানীর গুলিস্তান, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে চলছে অবৈধ বিক্রি। নতুন টাকা কিনতে দ্বিগুণ দাম পরিশোধ করতে হচ্ছে ক্রেতাদের। বিশেষ করে নতুন 5 টাকার নোটের বান্ডিল বিক্রি হচ্ছে 1000 টাকায়। 10 টাকার নোটের একটি বান্ডিলে গুনতে হচ্ছে অতিরিক্ত 500 টাকা পর্যন্ত। এছাড়া 2 টাকা, 20 টাকা, 10 ও 100 ও 200 টাকার নোটের বান্ডিল কিনতেও দিতে হচ্ছে বাড়তি আরও 400 টাকা। পরিবারের ছোট সদস্যদের আনন্দ দিতে ব্যাংকে নতুন টাকা না পেয়ে অনেকে বাধ্য হয়ে বেশি দামে কিনছেন এসব নোট। বিক্রেতাদের দাবি, ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমেই তারা নতুন নোট সংগ্রহ করেন। এছাড়া সারা বছর বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা নতুন নোটও ঈদের সময় বিক্রি করেন তারা। নতুন 5 টাকা হলো আমরা 10 টাকা পিস বেচতেছি। এটা 400 টাকা।
নতুন 10 টাকা 400 হাজারে। এটা ব্যবসা না, এটা ঈদ উপলক্ষে জনগণ খুশির জন্য নেয়, এটা আমাদের জন্য এটা কিনি। ব্যাংকে বলে নতুন টাকা তো নাই, পুরাতন টাকাই দিয়ে দিচ্ছে, কিন্তু হচ্ছে ঈদের আনন্দ ধরেন ছোট বোনদেরকে নতুন টাকা পাইলে ওরা খুশি হয়, এই কারণে 400 টাকা বেশি দিয়ে এখানে নিতে আসছে। ঈদ ঘিরে বেড়েছে এলাচ, লবঙ্গ, পেঁয়াজের দাম। বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির পাশাপাশি চড়া মুরগি ও গরুর মাংসের দরও। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 5,500 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা। আদার দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্যান্য মশলার দাম। এদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সপ্তাহ ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম 20 টাকা কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। এছাড়া সবজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। আর টমেটো 150, শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। সর্বোচ্চ দাম বেশি এলাচি, এরপর জায়ফল, জত্তিকা, এগুলোর দাম বেশি। সবজির দাম যেটা 60-70 টাকা, এখন ওগুলো 100 টাকা করে। পেঁপের দাম যেমন 60 টাকা করে কিনতাম কাঁচা পেঁপে, এখন 100 টাকা পেঁপে। এখন দাম দিয়ে আনতে হচ্ছে, এদিক দিয়ে গোস্ত মনে হয় কেজিতে 100 বাড়ছে, 50 টাকা কি 100। আমার গরুতে বাইরে গেছে 20,000 টাকা একটা গরুতে। তাহলে একটা গরু যদি আপনার 3 মণ হয়, এটা হিসাব করেন কত টাকা কেজি বাড়ছে। সব কিছুর দাম বেড়েছে, কিছু তো করার নাই। সাধারণ মানুষের কিছু করার আছে? কিছু করার নাই। হরমুজ অবরোধের প্রভাবে বিশ্বব্যাপী তীব্র হয় জ্বালানি সংকট। ফলে অস্বাভাবিক হারে বাড়ে তেল, গ্যাসের দাম, যার নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি ভারতে। উচ্চ মূল্যে আমদানি করায় দেশটিতে এক মাসে 4 বার বাড়ে ডিজেল, পেট্রোলের দাম। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে বিশ্ববাজারে অস্বাভাবিক হারে বাড়ে অপরিশোধিত তেলের দাম, যার নেতিবাচক প্রভাব পড়ে এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি ভারতে। দেশটির অপরিশোধিত তেলের চাহিদার প্রায় অর্ধেক আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে অঞ্চলটি থেকে সরবরাহ বন্ধ থাকায় বিকল্প উৎস থেকে উচ্চ মূল্যে কিনতে হয় তেল, গ্যাস। এতে দেশটিতে এক মাসে 4 বার দাম বাড়ে ডিজেল, পেট্রোলের। তথ্য বলছে চলতি মাসে ডিজেলের দাম বাড়ে এবং পেট্রোলের 7.8%। এর আগে এপ্রিল মাসে ডিজেলে 25.19 ও পেট্রোলে 32.4% দাম বাড়ানো হয়। মূলত উচ্চমূল্যের কারণে দেশটিতে অস্বাভাবিক হারে বাড়ে জ্বালানি আমদানি ব্যয়। তথ্য অনুযায়ী গেল মার্চে $12.1 বিলিয়ন জ্বালানি আমদানি করে ভারত। এপ্রিলে যা বাড়ে 53%, অর্থাৎ $18.5 বিলিয়ন। এতে মারাত্মক প্রভাব পড়ে দেশটির তেল শোধনাগার কোম্পানিগুলোর আর্থিক ভিত্তিতে। জ্বালানির এমন উচ্চমূল্যে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। পতন ঘটেছে পুঁজিবাজারের সূচকে। ফলে মূলধন তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। অব্যাহত রয়েছে মার্কিন ডলারের বিপরীতে রুপির মানের পতন। সবশেষ তথ্যানুযায়ী ডলার প্রতি 95-এ নেমেছে রুপির মান। অস্বাভাবিক হারে বেড়েছে মূল্যস্ফীতি। মার্চের 4.25% থেকে এপ্রিলে যা ঠেকেছে 8.3%। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানায় সরকার, যেখানে বাসা থেকে কাজ কিংবা ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেয়া হয়। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।